গুরুত্বপূর্ণ মানব আবিষ্কার হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি ভোক্তা প্রযুক্তির সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত এবং বিক্রি হওয়া অংশগুলির মধ্যে একটি। জনপ্রিয়তার বৃদ্ধি কিছু জায়গায় দ্রুত হয়েছে। মোটোরোলার মার্টিন কুপার। এখানে একটি 2007 পুনঃঅভিনয় দেখানো হয়েছে। 3রা এপ্রিল 1973-এ একটি প্রোটোটাইপ ডায়নাট্যাক মডেলে প্রথম প্রচারিত হ্যান্ডহেল্ড মোবাইল ফোন কল করেছিলেন। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যে 1999 সালে মোট মোবাইল ফোনের সংখ্যা বাড়ির সংখ্যাকে ছাড়িয়ে গেছে, এবং বিশ্বের প্রায় অর্ধেক দেশে জনসংখ্যার 90% এরও বেশি অন্তত একটির মালিক। রেডিও ইঞ্জিনিয়ারিংয়ের প্রাথমিক পর্যায়ে একটি হ্যান্ডহেল্ড মোবাইল রেডিও টেলিফোন পরিষেবার কল্পনা করা হয়েছিল। 1917 সালে ফিনিশ উদ্ভাবক এরিক টাইগারস্টেড খুব পাতলা কার্বন মাইক্রোফোন সহ পকেট আকারের ভাঁজ করা টেলিফোন এর জন্য একটি পেটেন্ট দাখিল করেন। সেলুলার ফোনের প্রাথমিক পূর্বসূরিদের মধ্যে জাহাজ এবং ট্রেন থেকে অ্যানালগ রেডিও যোগাযোগ অন্তর্ভুক্ত ছিল। সত্যিকার অর্থে বহনযোগ্য টেলিফোন ডিভাইস তৈরির দৌড় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুরু হয়েছিল। অনেক দেশে উন্নয়ন ঘটছে। বেল সিস্টেমের মোবাইল টেলিফোন পরিষেবা এবং এর উত্তরসূরি উন্নত মোবাইল টেলিফোন পরিষেবার মতো প্রাথমিক জিরোথ জেনারেশন পরিষেবাগুলি দিয়ে শুরু করে মোবাইল টেলিফোনির অগ্রগতিগুলি ধারাবাহিক প্রজন্মগুলিতে শনাক্ত করা হয়েছে। এই সিস্টেমগুলি সেলুলার ছিল না, কয়েকটি একযোগে কল সমর্থন করে এবং খুব ব্যয়বহুল ছিল। প্রথম মোবাইল ফোনটি 2 কিলোগ্রাম 4 পাউন্ড 4 পেন্স ওজনের একটি হ্যান্ডসেট ব্যবহার করে 1973 সালে মোটোরোলার জন এফ মিচেল এবং মার্টিন কুপার দ্বারা প্রদর্শন করা হয়েছিল। প্রথম বাণিজ্যিক স্বয়ংক্রিয় সেলুলার নেটওয়ার্ক অ্যানালগটি 1979 সালে জাপানে নিপ্পন টেলিগ্রাফ এবং টেলিফোন দ্বারা চালু করা হয়েছিল। এটি 1981 সালে ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়েতে নর্ডিক মোবাইল টেলিফোন সিস্টেমের যুগপৎ লঞ্চের মাধ্যমে অনুসরণ করা হয়েছিল, এবং সুইডেন। এরপর আরও কয়েকটি দেশ 1980 এর দশকের প্রথম থেকে মধ্যভাগে অনুসরণ করে। এই প্রথম প্রজন্মের সিস্টেমগুলি অনেক বেশি একযোগে কল সমর্থন করতে পারে, তবে এখনও অ্যানালগ সেলুলার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 1983 সালে ডায়নাট্যাক 8000X ছিল প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ হ্যান্ডহেল্ড মোবাইল ফোন। 1991 সালে দ্বিতীয় প্রজন্মের 2G ডিজিটাল সেলুলার প্রযুক্তি ফিনল্যান্ডে জিএসএম স্ট্যান্ডার্ডে রেডিওল্যাঞ্জ দ্বারা চালু করা হয়েছিল। নতুন অপারেটররা বর্তমান 1G নেটওয়ার্ক অপারেটরদের চ্যালেঞ্জ করাই এই সেক্টরে প্রতিযোগিতার জন্ম দিয়েছে। জিএসএম স্ট্যান্ডার্ড হল একটি ইউরোপীয় উদ্যোগ যা সাব কনফারেন্স ইউরোপিয়ান ডেস পোস্টেস অ্যাট টেলিকমিউনিকেশনস ইউরোপীয় ডাক ও টেলিযোগাযোগ সম্মেলন এ প্রকাশিত হয়। ফ্রাঙ্কো জার্মান আর&ডি সহযোগিতা প্রযুক্তিগত সম্ভাব্যতা প্রদর্শন করেছে এবং 1987 সালে 13টি ইউরোপীয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যারা 1991 সালের মধ্যে একটি বাণিজ্যিক পরিষেবা চালু করতে সম্মত হয়েছিল। জিএসএম স্ট্যান্ডার্ডের প্রথম সংস্করণে 6000 পৃষ্ঠা ছিল। IEEE এবং RSE প্রথম ডিজিটাল মোবাইল টেলিফোন স্ট্যান্ডার্ডে অবদানের জন্য থমাস হাগ এবং ফিলিপ ডুপুইসকে 2018 জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল পদক প্রদান করেছে। 2018 সালে জিএসএম 220টিরও বেশি দেশে 5 বিলিয়নেরও বেশি লোক ব্যবহার করেছিল। জিএসএম 2G, 3G, 4G এবং 5G তে বিবর্তিত হয়েছে। জিএসএম এর জন্য প্রমিতকরণ সংস্থাটি সিপিটি ওয়ার্কিং গ্রুপ জিএসএম গ্রুপ স্পেশাল মোবাইল
এই 1982 সালে সাপ্টের ছত্রছায়ায় শুরু হয়েছিল। 1988 সালে এটসি প্রতিষ্ঠিত হয় এবং সমস্ত সাপ্ট প্রমিতকরণ কার্যক্রম এটসিতে স্থানান্তরিত হয়। ওয়ার্কিং গ্রুপ জিএসএম হয়ে ওঠে কারিগরি কমিটি জিএসএম। 1991 সালে এটি টেকনিক্যাল কমিটি এসএমজি স্পেশাল মোবাইল গ্রুপ হয়ে ওঠে যখন এটসি কমিটিকে ইউএমটিএস 3G দিয়ে কাজ দেয়। ডিজিটাল সিগন্যালের মাধ্যমে ভয়েস ট্রান্সমিট করার পাশাপাশি 2G নেটওয়ার্ক মোবাইলের জন্য ডেটা পরিষেবা চালু করেছে, এসএমএস টেক্সট মেসেজ দিয়ে শুরু করে। তারপর মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিসে এমএমএস এবং মোবাইল ইন্টারনেটের তাত্ত্বিক সর্বাধিক স্থানান্তর গতি 384 কিলোবিট এস 48 কেবিএস। 2001 সালে তৃতীয় প্রজন্মের 3G এনটিটি ডোকোমো জাপানে WCDMA স্ট্যান্ডার্ডে চালু করেছিল। এরপরে হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস HSPA পরিবারের উপর ভিত্তি করে 3.5G বা 3G+ উন্নত করা হয়েছিল, যা নেটওয়ার্কগুলিকে উচ্চতর ডেটা স্থানান্তর গতি এবং ক্ষমতার অনুমতি দেয়। 3G ল্যাপটপ কম্পিউটারে, স্মার্টফোন এবং মোবাইল মডেমগুলিতে বেশ কয়েকটি এর মোবাইল ব্রডব্যান্ড অ্যাক্সেস প্রদান করতে সক্ষম। এটি নিশ্চিত করে যে এটি মোবাইল ইন্টারনেট অ্যাক্সেস, ভিওআইপি, ভিডিও কল এবং বড় ইমেইল বার্তা পাঠানোর পাশাপাশি ভিডিও দেখা, সাধারণত স্ট্যান্ডার্ড ডেফিনিশন মানের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। 2009 সাল নাগাদ এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে কিছু সময়ে 3G নেটওয়ার্কগুলি ব্যান্ডউইথ নিবিড় অ্যাপ্লিকেশনের বৃদ্ধি দ্বারা অভিভূত হবে, যেমন স্ট্রিমিং মিডিয়া। ফলস্বরূপ শিল্পটি বর্তমান 3G প্রযুক্তির তুলনায় 10 গুণ গতির উন্নতির প্রতিশ্রুতি সহ ডেটা অপটিমাইজ করা চতুর্থ প্রজন্মের 4G প্রযুক্তিগুলি খুঁজতে শুরু করে। 2009 সালে টেলিয়াজনেরা দ্বারা স্ক্যান্ডিনেভিয়ায় প্রথম সর্বজনীনভাবে উপলব্ধ LTE পরিষেবা চালু করা হয়েছিল। 2010 এর দশকে 4G প্রযুক্তি বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন খুঁজে পেয়েছে, যা মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট অফ থিংসের মতো উচ্চ গতির ওয়্যারলেস যোগাযোগ প্রদানে এর বহুমুখিতা প্রদর্শন করে। ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস এবং মাল্টিমিডিয়া স্ট্রিমিং, সঙ্গীত, ভিডিও, রেডিও এবং টেলিভিশন সহ 2019 সালে বিশ্বব্যাপী পঞ্চম প্রজন্মের 5G সেলুলার নেটওয়ার্কের স্থাপনা শুরু হয়। 5G শব্দটি মূলত 4 অ্যাডভান্সড স্ট্যান্ডার্ডের বাইরে মোবাইল টেলিকমিউনিকেশন মানগুলির পরবর্তী প্রধান পর্যায়কে বোঝাতে গবেষণাপত্র এবং প্রকল্পগুলিতে ব্যবহৃত হয়েছিল। 3GPP55GNR 5G নিউ রেডিও স্ট্যান্ডার্ড মেনে চলে এমন কোনো সিস্টেম হিসাবে সংজ্ঞায়িত করে। 5G লো ব্যান্ড, মিড ব্যান্ড বা হাই ব্যান্ড মিলিমিটার ওয়েভে প্রয়োগ করা যেতে পারে ডাউনলোডের গতি যা গিগাবিট প্রতি সেকেন্ড রেঞ্জ অর্জন করতে পারে, যা লক্ষ্য 1 MILLISECOND এর নেটওয়ার্ক লেটেন্সি। এই কাছাকাছি রিয়েল টাইম প্রতিক্রিয়াশীলতা এবং উন্নত সামগ্রিক ডেটা কর্মক্ষমতা অনলাইন গেমিং, অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি, স্বায়ত্তশাসিত যানবাহন এবং সমালোচনামূলক যোগাযোগ পরিষেবাগুলির মতো অ্যাপ্লিকেশনগুলির জন্য গুরুত্ব